যে গত জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লেসপেন্সার যারা তারা এই দেশের জনগণের বুকে গুলি চালিয়েছেন, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে হত্যা করেছেন। এদেশের ছাত্র জনতার বুকে গুলি চালাতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেন নাই। আজকে তাদের বিরুদ্ধে এই ঐতিহাসিক রায়, আমি মনে করি এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এই রায়ের মাধ্যমে 1400 শহীদের প্রতি তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, তারা ইনসাফ কায়েম করেছেন। আমরা এই ইনসাফ কায়েমকে চূড়ান্ত স্টেজ পর্যন্ত যাতে অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, সেটি আমরা প্রত্যাশা করি। যদিও ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন যে এই মামলার আপিল করার কোনো সুযোগ নেই বা আপিলের কোনো স্কোপ এই মামলাতে নেই। তারপরেও আমরা বলি, কোনো আইনের ফাঁকফোকরের মাধ্যমে যদি এই মামলা আপিলিয়েট ডিভিশনে চলে যায় বা রিভিউ পিটিশনে চলে যায়, আমরা আশা করব চূড়ান্ত স্টেজ পর্যন্ত যাতে আমরা ন্যায় বিচারের যে দৃষ্টান্ত আজকে অপরাধ ট্রাইব্যুনাল দেখিয়েছেন এটি যাতে অব্যাহত থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। একইভাবে বলতে চাই যে এই মামলার রায় দেওয়ার ক্ষেত্রে যে বিচারিক প্রক্রিয়া, বিচারিক প্রসিডিউর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মেইনটেইন করেছে, এটা একবারে আন্তর্জাতিক মানদণ্ডে ছিল। এমনকি তারা আন্তর্জাতিক প্রসিকিউটর টিমকেও বাংলাদেশে হায়ার করেছিলেন, তারা কিন্তু নিয়ে এসেছিলেন। সেই আন্তর্জাতিক প্রসিকিউটর টিম তারা কিন্তু পর্যবেক্ষণ করেছেন, অবজারভেশন করেছেন, এবং তাদের অবজারভেশনেও এটা ফুটে উঠেছে যে এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে একটি সুষ্ঠু বিচারিক সিস্টেমের মধ্য দিয়ে তারা একটি চূড়ান্ত জাজমেন্টের দিকে এগিয়ে যেতে পারবেন এবং এখানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নেই। আমরা আসলে যেটি বারবার বলে আসছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত পতিত স্বৈরাচারের কমান্ডার খুনি হাসিনা তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময় বিএনপি জামাতের শীর্ষ নেতাদেরকে ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘাড়ে বন্দুক রেখে খুনি হাসিনা কিন্তু ফাঁসির কাস্টে তাদের ঝুলিয়েছিলেন। ওই বিচারিক প্রক্রিয়া নিয়ে দেশি বিদেশি নানান প্রতিষ্ঠান, নানান অর্গানাইজেশন তখনই কিন্তু তারা প্রশ্ন তুলেছিল। আমরা গণ অধিকার পরিষদ 2018 সাল থেকে বারবার বলে আসছি যে এই বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তারা এই দেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, যা একদিন এই বাংলাদেশের মাটিতে প্রমাণিত হবে। সেটাই কিন্তু প্রমাণিত পরবর্তী সময়ে হয়েছে। আজকে যে বিচারিক প্রক্রিয়া এখানে হচ্ছে, এটা আমি এই জন্যই এখানে নিয়ে আসছি যে এই বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড মেইনটেইন করে, অনুসরণ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। সুতরাং এই বিচারিক প্রক্রিয়া নিয়ে বা বিচার ব্যবস্থা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা কিংবা এই বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। একই সাথে আমরা আরেকটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, ইতিমধ্যে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের যারা বাংলাদেশের মধ্যে এখনো রয়েছেন তারা নানান জায়গায় অগ্নিকাণ্ড করার চেষ্টা করছেন, অগ্নি সংযোগ করছেন, বাসে আগুন দিচ্ছেন, যানবাহনে আগুন দিয়ে তারা আসলে দেশের নিরীহ মানুষকে হত্যার যে খেলায় মেতে উঠেছেন। আমরা আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা যদি এই আগুন সন্ত্রাস বন্ধ না করেন তাহলে আমরা এই সরকার এবং এই সরকারের ইনফোর্সেস বাহিনীগুলোর সাথে গণ অধিকার পরিষদ রাজপথে থেকে আপনাদের এই আগুন সন্ত্রাসকে মোকাবেলা করবে। আমরা আর এক বিন্দু পরিমাণ ছাড় দিতে চাই না, ছাড় দেব না। যারা এই দেশের মানুষের গায়ে আগুন ধরায়, যারা দেশের সম্পদের উপরে আগুন জ্বালায়, এদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের অবস্থান জিরো টলারেন্স। তবে একটা আফসোস, আজকে যাদের নির্দেশে তারা এই অগ্নি সন্ত্রাস, যারা এই আগুন দেয়, মারপিট করে ককটেল মারে, এদের বোধোদয় কবে জাগ্রত হবে আমার আসলে মাথায় আসে না। যার নির্দেশে তারা এই কাণ্ডগুলো করছে তিনি কিন্তু বাংলাদেশে নেই, তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। যে ব্যক্তি বাংলাদেশে অবস্থানই করতে পারছেন না, বাংলাদেশে থাকার সুযোগে হয় নাই, সেই ব্যক্তির নির্দেশে আপনারা এরকম একটি অশুভ খেলায় মেতে উঠেছেন। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনার কাজ কিন্তু আপনারা করছেন। দয়া করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এরকম খেলায় মেতে উঠবেন না যে খেলার মাধ্যমে এদেশের জনগণের জানমালের ক্ষতি হয়, এদেশের জনগণের জানমাল হুমকির মধ্যে পড়ে। ঘুমন্ত অবস্থায় থাকেন, ভালো থাকবেন। উৎপাত করলে এদেশের মানুষ, ছাত্র জনতা এবং গণ অধিকার পরিষদ এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না। তো যাই হোক বন্ধুগণ, আজকে আমাদের একটাই কথা, একটাই আহ্বান। আওয়ামী লীগ নিয়ে অনেকে অনেক কথা বলে, আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী 40 বছরেও এই বাংলাদেশের জমিনে আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন ফিরে আসবে না। যারা আওয়ামী লীগের রাজনীতির স্বপ্ন দেখছেন যে আওয়ামী লীগ একদিন ফিরে আসবে, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব, আওয়ামী লীগকে নিয়ে আবারও আগামীতে ক্ষমতায় আসবো, আপনারাও এখনো দিবা স্বপ্নে বিভোর রয়েছেন। আওয়ামী লীগ একটা
পরিত্যক্ত মৃতপ্রায় গাধার মতন। যাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে তারা কখনোই রাজনীতির মাঠে আর কামব্যাক করতে পারে না। আমরা পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেখেছি, মুসলিনি, হিটলার, তাদের রাজনৈতিক মৃত্যু হওয়ার কারণে 100 বছরেও ওই মুসলিনি বলেন, ওই ইতালির আপনার জার্মানির হিটলার বলেন, তাদের রাজনীতি কিন্তু আর কোনোদিন ফিরে আসে নাই। সুতরাং আওয়ামী লীগের রাজনীতির বাংলাদেশের জমিনে মৃত্যু হয়েছে, আগামী 40 বছরেও এই মৃতপ্রায় রাজনীতি এই বাংলার জমিনে আর কোনোদিন গজিয়ে উঠবে না, কামব্যাক করবে না। তাই যারা আওয়ামী লীগের স্বপ্ন দেখছেন, আজকে এরপর থেকে ভুলে যান। আজকে আনুষ্ঠানিকভাবে এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, যারা ভোটার ইতিপূর্বে বিভিন্ন মার্কায় ভোট দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, নির্ভয়ে নির্বিঘ্নে আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন। যদি মনে করে থাকেন যে আপনারা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন, তাহলে আপনাদের এই চিন্তা এই বাংলাদেশের মাটিতে আর কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ এই নৌকা একবারে ওই প্রশান্ত মহাসাগরের পানির নিচে তলিয়ে গেছে। যে নৌকা প্রশান্ত মহাসাগরের পানির নিচে তলিয়ে গেছে, ওই নৌকা আর কোনোদিন ফিরে আসবে না। আপনারা আগামীতে নতুন মার্কায় ভোট দেওয়ার চিন্তা করেন। আর যারা অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন, এদের বিরুদ্ধে আমাদের পরিষ্কার বক্তব্য, তাদেরকে বিচারের মুখোমুখি করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার করতে হবে। বিচারিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে এই আওয়ামী লীগের অপরাধীদের রাজনীতি বাংলাদেশের জনগণ মেনে নেবে কি নেবে না। সেই বিচারিক প্রক্রিয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তো যাই হোক, আমাদের প্রতিক্রিয়া এটাই। আমরা এই রায়ের মাধ্যমে আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা আহ্বান জানাবো এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত ভারতের সাথে আলোচনা করে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই রায় যাতে অতি দ্রুত কার্যকর করে। যেহেতু ইতিমধ্যে ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সুতরাং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে আইনগত কোনো জটিলতা নেই। সরকার যদি একটু উদ্যোগ নেয় আর রাজনৈতিক দলগুলোর যদি আমাদের প্রত্যক্ষ সাপোর্ট থাকে, আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সহ প্রত্যেকটি বিপ্লবের পক্ষের রাজনৈতিক দল যদি চাই, এই সরকারের পক্ষে যদি থাকে, আগামী ধরেন যে 1 থেকে 2 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব, এবং সেটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে। আমরা চাই এই সরকার সেই উদ্যোগ নেবে এবং হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের মাধ্যমে এই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি ইনসাফ কায়েম করবেন। সকলকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন, বাংলাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ মাওলানা ভাসানীর 49তম শাহাদাত বার্ষিকী, এবং আজকের দিনে বাংলাদেশের মানুষের জন্য আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা যেটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। সেটি হচ্ছে যে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে ক্ষমতা দখলকারী স্বৈর শাসকের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বাংলাদেশের গত 54 বছরে শাসক গোষ্ঠীকে বিচারের মুখোমুখি করার নজির বাংলাদেশের নাই। প্রধানমন্ত্রী থেকে ফাঁসির মঞ্চে শেখ হাসিনার এই রায় আগামীতে শাসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্র কায়েম করে জনগণের টুটি চেপে ধরার চেষ্টা করবেন, তাদের জন্য এটি একটি দৃষ্টান্ত। আপনারা জানেন যে 71-এর মুক্তিযুদ্ধে আমরা একটা গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা প্রকাশ করলেও স্বাধীনতা পরবর্তী সময় থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে একদলীয় শাসন বাকশাল, পরবর্তী থেকে কু পাল্টা কু, এবং 90-এ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রবর্তন করলেও ক্ষমতার টানাটানিতে বাংলাদেশের মানুষ বরাবরই একটা স্বৈর শাসকদের অভিজ্ঞতা লাভ করেছে। 24-এর এই ছাত্র জনতা প্রথাগত এবং প্রতিষ্ঠিত রাজনীতির বাইরে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে এই দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদকে দেশ থেকে তাড়িয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 15 মাসে ফ্যাসিস্ট স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজনের
একটি রায় আজকে আংশিক প্রকাশিত হয়েছে। আংশিক বলছি আমরা এই কারণে, এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, সেটা 30 দিনে হোক কিংবা তার পরবর্তীতে কি প্রক্রিয়া হয় রায় কার্যকর করা। রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আসলে আমরা একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। এবং আমাদের আরো উদ্বেগের জায়গাটা হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এরকমের 2-4 জনের ফাঁসি হলেই দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হবে না। এই শেখ হাসিনার দল, যে দলের উপরে ভর করে শেখ হাসিনা 16 বছর জনগণের ভোটাধিকার ছাড়া দেশে একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, ভিন্ন মত এবং বিরোধীদেরকে দমন পীড়ন গুম খুন করেছে, সেই ঘৃণ্য রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদের অন্যান্য সহযোগীদেরও বিচার হওয়া দরকার। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোষরদের বিচার না হলে, শুধুমাত্র শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালের বিচার হলে এটা একটা অসম্পূর্ণ বিচার হবে। তাই আমরা আদালতের কাছে রাজনৈতিক দলসমূহের প্রতি আমরা আহ্বান জানাবো। আমরা যতদূর জানি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আদালতে আবেদন করা হয়েছে। রাজনৈতিক দলসমূহ আগামী নির্বাচন সামনে থাকলেও ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে তারা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলবে এবং আদালত যেমনিভাবে বিভিন্ন ধরনের ভয়, ভীতি, চাপ এবং প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেও তারা একটি সাহসী এবং যুগান্তকারী রায় দিয়েছে, আগামীতেও আমরা এই ফ্যাসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ, তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধেও আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি। একই সাথে আমরা বলতে চাই, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনের ফাঁসির রায় হয়েছে। সাবেক পুলিশ প্রধান আইজিপি আব্দুল্লাহ মামুনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 5 বছর কারাদণ্ড হয়েছে। কিন্তু আরো অনেক অপরাধী রয়েছে যারা কেউ জেলে আছে, কেউ ধরাছোঁয়ার বাইরে আছে। অনেককে গণ অভ্যুত্থানের পরে নিরাপদে দেশ থেকে পার করে দেওয়া হয়েছে। আমরা চাই সকল অপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং শেখ হাসিনার রায় কার্যকর করার জন্য ভারতের সাথে আলাপ আলোচনা দিন দরবারের মাধ্যমে শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা এই গণহত্যার জড়িত এবং গণহত্যার দোষরদেরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সতর্ক করে বলতে চাই, আমাদের অভিজ্ঞতার আলোকে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন আমরা যখন করেছিলাম, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করার জন্য, দাবি দেওয়া মানার জন্য জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীমকে দায়িত্ব দিয়েছিলেন। তারা আমাদের সাথে গল্পের ছলে বলেছে যে 1/11-এর সময় তারা কিভাবে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে একটা অরাজক পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিল এবং কিভাবে নাশকতা করে সীমান্ত দিয়ে আপনার সিম পাল্টে সীমান্তের ওই পার চলে গিয়েছেন এবং আমাদের প্রতিবেশী দেশের প্রশাসন তাদেরকে প্রোটেক্ট করেছে। এবং প্রত্যেকটা কর্মসূচিতে সেই সময় যুবলীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম, জামালপুরের যে মির্জা আজম যুবলীগের একজন সভাপতি, একজন সেক্রেটারি ছিলেন, তারা এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীদের যে নাশকতা, লগি বৈঠার তাণ্ডব করে আবার সীমান্ত দিয়ে নিরাপদ ওই পার চলে যেতেন। আজকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আমরা গত কয়েকদিন ধরে দেশের যে সমস্ত নাশকতা দেখছি, এখানে স্পষ্টতই গোয়েন্দা সংস্থার একটা চরম ব্যর্থতা রয়েছে। কারণ এই গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ে এখনো হাসিনার নিয়োগ দেওয়া একেবারেই ছাত্রলীগের নেতারা এখনো পদ দিয়ে বসে আছে। এই সরকার খুব বেশি পরিবর্তন করতে পারে নাই। এমনকি পুলিশ হেডকোয়ার্টারে এখন আসাদুজ্জামান খান কামালের বাতিজি থেকে শুরু করে ঘনিষ্ঠ লোকেরা আছে। কাজেই ওই 2-4 জনের ফাঁসির রায় দিয়ে এই প্রশাসনে পুরো ফ্যাসিবাদকে বজায় রেখে, ফ্যাসিবাদীদেরকে প্রশাসনের পদে রেখে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। এরাই ওই 96-এর সেই জনতার মঞ্চের মতো সামনে আবার একটা ভিন্ন পরিস্থিতি তৈরি করবে। তাই আমরা পরিষ্কারভাবে এই রায়ের পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সর্বস্তর থেকে ফ্যাসিবাদ নির্মূলে রাজনৈতিক দলসমূহকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। আমি সতর্ক করে রাজনৈতিক দলকে বলতে চাই যে কথাগুলো আমরা গত 8 বছর বলেছি, তার প্রত্যেকটি কথা ফলেছে। আমরা বলেছি গুলিস্তানে মুজিব কোর্ট কেনার লোক থাকবে না, এখন লোক তো দূরের কথা, গুলিস্তানে মুজিব কোর্ট নাই। আমরা বলেছি যে
হাসিনা পালিয়ে যাবে, শ্রীলঙ্কার মতো হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা বলেছি যে ছাত্রলীগ যুবলীগের আজকে যারা এই যে মিছিল মিটিং পণ্ড করার জন্য আক্রমণ করছে, নেতারা বাইরে পালিয়ে যাবে, কর্মীরা দেশে থেকে আহাজারি করবে। আজকে কিন্তু তাই হচ্ছে। আজকে যেভাবে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার তোড়জোড়ে রাজনৈতিক দলসমূহ যারা গণ অভ্যুত্থানের অংশীজন, তাদের মধ্যে যে বিভাজন, এই বিভাজন চলতে থাকলে এই বিভাজনকে কাজে লাগিয়েই আবার শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কামব্যাক করবে। তাই আমরা পরিষ্কারভাবেই বারবার বলতে চাই, রাজনৈতিক দল সমূহকে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতির প্রশ্নে পরিষ্কারভাবে ব্যক্ত করতে হবে এবং জনগণকে আমরা বলবো আপনারা সেই দলকেই বেছে নেবেন যারা তাদের ঈমান এবং নিয়ত পরিষ্কার করবে যে আমরা ক্ষমতায় গেলে কিংবা এখন আমরা বলছি যে এই ফাঁসিবাদী শক্তি এবং তার দোসরদের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এই 2200 শহীদ, 30,000 মানুষ আহত, এদের সাথে আমরা বেইমানি করতে পারি না, এদের রক্তের সাথে আমরা প্রহসন করতে পারি না। কোন নেতাদের ছেলে সন্তানেরা জীবন দেয় নাই, খুঁজে দেখেন একজন নেতার ছেলে মেয়ে জীবন দেয় নাই, তারা কেউ মারা যায় নাই। মারা গেছে কিন্তু এই দেশের জনগণ, আম জনতা, ছাত্র শ্রমিক জনতা। কাজী এই ছাত্র শ্রমিক জনতাকে আমি বলবো, রাজনৈতিক দলসমূহকে, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা যারা নতুন রাজনীতি দিতে চাই, নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা যেন আগামীতে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আমাদের সেই লক্ষ্যে একত্রে কাজ করা উচিত। বিশেষ করে অনেক দল আছে, দেখা যাবে যে যারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে আবার ওপেন করে দিতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের কমিটমেন্ট আমরা শুনতে পাই। আওয়ামী লীগের ভোটের জন্য অনেক আওয়ামী লীগের নেতাদের, গ্রেপ্তারকৃত নেতাদের নাকি বাসায় বাসায় চালের বস্তা পাঠাচ্ছে। এগুলো ইত্রামি, এগুলো অসভ্যতামি। যেই যাদের 16 বছরের ফাঁসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, এখনো রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, এখনো মানুষ সোজা হয়ে হাঁটতে পারে না, এখনো হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, আর আমরা এই ফ্যাসিবাদীদের সাথে পীড়িতের সম্পর্ক করতেছি, তাদের সাথে আমরা পীড়িতের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি ভোটের জন্য। এই ভোটের তোষণের জন্য যারা এই কাজ করে তারাও দেশদ্রোহী, তারা এই গণ অভ্যুত্থানের শক্তি, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার এবং সতর্ক থাকতে হবে। ভণ্ডদের কোনো রাজনৈতিক জায়গা থাকতে পারে না গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে। পরিষ্কারভাবে রাজনীতি করতে হবে, ফ্যাসিবাদের প্রশ্নে পরিষ্কার আমাদের অবস্থান ব্যক্ত করতে হবে। আমরা সর্বশেষ যে কথাটি আবার বলতে চাই, আজকে বিচারকরা এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সহ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল সহ অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, বিচারকরা এবং যারা তদন্ত করেছে, তদন্তকারী সংস্থা, তারা দেশি বিদেশি চাপ উপেক্ষা করে, এই প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে সাহসের সাথে, ধীরতার সাথে তদন্ত প্রতিবেদন এবং এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে যে একটি আমরা চূড়ান্ত মোটামুটি রায়ের আমরা পেয়েছি, যে রায়ের মধ্যে দিয়ে এই খুনি হাসিনা এবং তার এই গুম খুনের অন্যতম সহযোগী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় এসেছে, আমরা এটাকে স্বাগত জানাই। একই সাথে আমরা বলতে চাই যে আমরা শুধুমাত্র এই রায়ে আমরা সন্তুষ্ট নয়, এই রায়ের আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের মনে স্বস্তি তৈরি হবে না। এবং বিশেষ করে যেই দলটি বাংলাদেশের 16 বছরে গুম খুন লুটপাট চালিয়ে এই দেশের জনগণকে একটা নরকের রাজ্যে এই দেশকে পরিণত করেছিল, তাদের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত, দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থকরা আমরা নিরাপদ বোধ করি না। কারণ আওয়ামী লীগের বিচার না করা হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় তারা নিষিদ্ধ না হলে ভবিষ্যতে তারা রাজনীতিতে ফিরে আসবে, যেমনি ভাবে 75-এ তারা 21 বছর পরে ফিরে এসেছে। আমরা চাই এইবার যেন আওয়ামী লীগ 41 বছরেও ফিরতে না পারে। এই দেশের রাজনীতিতে গণহত্যাকারীদের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে কোনো জায়গা না হয়, সেজন্য রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সরকারের এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সহ প্রশাসনের একটা শক্ত ভূমিকা দরকার। আমরা জানি, আমাদের কাছে তথ্য আছে, আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করা হচ্ছে আওয়ামী লীগকে যেন দল হিসেবে নিষিদ্ধ না করা হয়। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা আপনাকে শর্তহীনভাবে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম, আমরা রক্তাক্ত হয়েছি, আমরা পঙ্গুত্ব বরণ করেছি, আমরা ক্ষমতার ভাগ চাইনি, আমরা আপনাকে বসিয়েছি। আপনার নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেন এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে
তারা যেন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর সংস্কার করে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দেয়, যে এই বাংলাদেশে প্রতিটি নাগরিক রাষ্ট্রের আইন দ্বারা সুরক্ষিত থাকবে, তাদের মৌলিক অধিকার, মানবাধিকার সহ যে কোনো অধিকারের নিশ্চয়তা থাকবে রাষ্ট্রের কাছে। রাষ্ট্র জনগণের উপরে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হবে না। কিন্তু এই ফ্যাসিবাদী শক্তি, এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ তার দোসরদের যদি রাজনীতি নিষিদ্ধ করা না হয়, তাদের যদি বিচার করা না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করার জন্য ওই 75-এর ওই ডালিম রশিদ বলেন যারা 75-এর বীর ছিল, পরবর্তীতে কিন্তু তাদেরকে অনেককে ফাঁসিতে দেওয়া হয়েছিল। এই গণ অভ্যুত্থানের অনেকেরও কিন্তু ভবিষ্যতে ফাঁসি হবে যদি এই আওয়ামী লীগকে এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করা হয় এবং এই জুলাইয়ের আইনগত ভিত্তি না দেওয়া হয়। তো সর্বশেষ সরকার জুলাইয়ের আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ আদেশ জারি করেছে, গণভোটের মধ্যে দিয়ে যেটি গৃহীত হবে। এবং এই প্রশ্নে আমি রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো এবং আগামীর বাংলাদেশে কিভাবে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি সেই চিন্তা ভাবনা এবং সেই উদ্যোগ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো। আজকের এই ঐতিহাসিক এই রায়ের দিনে আমরা একটি ঘোষণা দিতে চাই যে আগামীতে এককভাবে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায় তারাও স্বৈরাচার হবে। এককভাবে রাষ্ট্র পরিচালনা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়। গণ অভ্যুত্থানের শরিকদেরকে নিয়েই জাতীয় সরকার করতে হবে, গণ অভ্যুত্থানের শরিকদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে, জাতীয় সংসদ গঠিত হবে। কাজী দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন আমরা টেবিলে বসে আমরা এখন থেকে সেই আলোচনা করি আগামীর সংসদ কেমন হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক কেমন হবে এবং আগামীতে আমরা কিভাবে এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় আগাতে পারি সেই আলোচনা দায়িত্বশীল দলগুলোকে করতে হবে। কারণ কোনো একক দলের হাতে ক্ষমতা দিয়ে আমরা এই জুলাইয়ের এই সহযোদ্ধাদেরকে অনিরাপদ করে তুলতে পারি না। কোনো একক দল বাংলাদেশকে স্থিতিশীলভাবে আগামীতে চালাতে পারবে না। এই ফ্যাসিবাদী শক্তি নানানভাবে অপতৎপরতা চালিয়ে রাজনীতি কামব্যাক করার চেষ্টা করবে। কাজে সেই ক্ষেত্রে আজকের এই রায়ের দিনে জুলাইয়ের শক্তি সময়ের প্রতি আমার আহ্বান, আমরা ঐক্যবদ্ধভাবে যেমনিভাবে জুলাইয়ে হাসিনাকে বিতাড়িত করেছি, হাসিনার পতন ঘটিয়েছি, তেমনি ভাবে আমরা আগামীতে এই দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের মধ্যে দিয়ে এই জুলাই বিপ্লবকে আমরা সুরক্ষিত করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব এবং এই শেখ হাসিনার রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা রাজনীতির মাঠ থেকে শুরু করে রাজপথের যে কোনো ইস্যুতে সমন্বিতভাবে সক্রিয় পদক্ষেপের মাধ্যমে সরকার প্রশাসনের পাশাপাশি আমরা একটি কার্যকর ভূমিকা নেব। এই আহ্বান রেখে আমি আমার সংবাদ সম্মেলনে আজকের বক্তব্য শেষ করছি। আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করা যুবকদের আইকন, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন ভাই, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল, আবু হানিফ, আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক ভাই, আমাদের উচ্চতর পরিষদের সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরকার নুরুল ইরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু ভাই, ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট নাজিম ভাই, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল এবং যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের উপস্থিত নেতৃবৃন্দ, তারা সকাল থেকেই রাজপথে বিভিন্ন বিক্ষোভ প্রতিক্রিয়া দেখিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ছিলাম টাঙ্গাইলে, আমরা সেখান থেকেও আমরা প্রতিবাদ করেছি। ইনশাল্লাহ আগামীকালকে এই তথাকথিত শাটডাউনের নামে যে কোনো ধরনের অপতৎপরতা আমরা সম্মিলিতভাবেই মোকাবেলা করবো, সব রাজনৈতিক দল মিলে এবং জনগণকে সাথে নিয়ে। একই সাথে প্রশাসনকে আমরা সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যেখানে দলের নেতারাই দেশে নাই, ওই দল নিষিদ্ধ কার্যক্রম, সেখানে তাদের ঘোষিত কর্মসূচিকে কার্যত আমি মনে করি যে এটা মানুষের মাঝে আরো প্যানিক ছড়ানোর জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনেকে অনলাইনে ক্লাস দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। ভয়ের কোনো কারণ নাই। রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী আছে, নাগরিকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা রাজনৈতিক দল বাসে লাঠি নিয়েই আমরা এই কর্মসূচির মধ্যে রাজপথে থাকবো। তাহলে সমস্ত কার্যক্রম, মিল ফ্যাক্টরি চলবে, স্কুল কলেজ চলবে, রাজপথ স্বাভাবিক কার্যক্রমই চলবে এবং সেই লক্ষ্যেই রাজনৈতিক দল সহ নাগরিকদেরকেও আমরা সক্রিয় এবং তৎপর হওয়ার আহ্বান জানাই। ধন্যবাদ।